নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। অফিসিয়াল ওয়েবসাইটে যেটা wbpsc.gov.in, এই ওয়েবসাইটে আমরা যখন যাব তখন এই ওয়েবসাইটের যে হোয়াটস নিউ, এখানে দেখো হোয়াটস নিউ বলে একটা অপশান আছে। এই হোয়াটস নিউ সেকশনে যদি আমি যাই, তো হোয়াটস নিউ সেকশনে যখন আমরা যাব তখন সেখানে বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্টগুলো আছে। তো প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্ট যদি আমি খুলি তাহলে এখানে দেখবো আমরা 9 নম্বর যেটা এখন দেওয়া আছে সেটা হচ্ছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ফর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অ্যাটসেট্রা এক্সামিনেশন 2023, এবং তারপরে একটা দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 1/2023 ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অ্যাটসেট্রা এক্সামিনেশন 2023, এবং 1 নম্বরে দেওয়া আছে স্কিম অ্যান্ড সিলেবাস ফর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অ্যাটসেট্রা এক্সামিনেশন 2023। সো আমি প্রথমেই যদি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2023 যদি যাই, অর্থাৎ 2023 সালের এই প্রথম অ্যাডভার্টাইজমেন্ট বেরোচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশনের জন্য। তো এইখানে যে জিনিসটা আমরা বলা আছে, এই ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন বা যেটাকে আমরা জেনারেলি WBCS বলে থাকি, সেই WBCS এক্সামের জন্য ফর্ম ফিল আপ চালু হচ্ছে 28শে ফেব্রুয়ারি 2023 থেকে। এই ফর্ম ফিল আপটা কেবলমাত্র অনলাইনেই তোমাদের ফর্ম ফিল আপ হবে, এবং এখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে আমাদের পিএসসির ওয়েবসাইটে গিয়ে। যদি কেউ অনলাইন রেজিস্ট্রেশন ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রসেস আগে করে নিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তার আর রেজিস্ট্রেশন করার দরকার পড়বে না। সে লগ ইন করলেই কিন্তু তার প্রোফাইলটা কিন্তু বেরিয়ে আসবে এবং সেখান থেকে সে অ্যাপ্লাই করতে পারবে। তো এই সমস্ত কিছু প্রসেস আমরা wbpsc.gov.in এই সাইট থেকেই করব। আমরা ফেব্রুয়ারির 28 তারিখ থেকে এই ফর্ম ফিল আপটি চলবে 21শে মার্চ 2023 দুপুর 3টে পর্যন্ত। এবং যারা অফলাইনে ফর্ম ফিল আপ করবে, অফলাইনে ফর্ম ফিল আপ বলতে অফলাইনে ফিস পেমেন্ট করবে, ফর্ম ফিল আপ অনলাইনেই হবে কিন্তু ফিস পেমেন্টটা যারা অফলাইনে চালানের মাধ্যমে, ব্যাঙ্ক চালানের মাধ্যমে করবে, তারা 22শে মার্চ 2023 পর্যন্ত ব্যাঙ্ক চালানটি তারা ফিল আপ করার, সাবমিশন করার কিন্তু তারা সময় পাবে। কিন্তু ফর্ম ফিল আপটি তাদেরকে 21শে মার্চের মধ্যেই করতে হবে, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি থেকে 21শে মার্চ 2023 পর্যন্ত WBCS 2023-এর ফর্ম ফিল আপ কিন্তু চলবে। এবং যারা ফর্ম ফিল আপ কমপ্লিট করে নেবে তারপরে যদি কোনো রকম কিছু ভুল ভ্রান্তি থাকে তাহলে তারা কিন্তু সেটা এডিট করতে পারে। সেই এডিট করার সময় আছে 31শে মার্চ 2023 থেকে 6 এপ্রিল, অর্থাৎ 6 এপ্রিল 2023 দুপুর 3টে পর্যন্ত কিন্তু তারা সেটা, তাদের যা কিছু ভুল ভ্রান্তি আছে সেগুলো কিন্তু তারা এডিট করে নিতে পারবে। এরপরে আমরা ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট যেটা আছে 1/2023, সেই ডিটেল অ্যাডভার্টাইজমেন্টে যদি আমি যাই, সেখানে দেওয়া আছে যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন 2023, যেটা প্রত্যেক বছরই আমাদের পিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পিএসসি যেটা কন্ডাক্ট করে থাকে, সেই এক্সামিনেশনটায় এতদিন পর্যন্ত যেভাবে যে প্রসেস অনুযায়ী হতো প্রায় সমস্ত কিছু প্রসেসই প্রায় সেম আছে। যদি কোনো কিছু কারেকশান বা চেঞ্জেস থাকে সেগুলো আমি ডিটেলসে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। তো WBCS এক্সামিনেশন আমরা জানি দুটো পার্টে হয়, একটা রিটেন এক্সামিনেশন হয় আর একটা পার্সোনালিটি টেস্ট হয়। এবার এই যে রিটেন এক্সামিনেশন, এই রিটেন এক্সামিনেশন আবার দুটি পার্ট আছে, একটা হচ্ছে তোমার প্রিলিমিনারি টেস্ট এবং আরেকটা হচ্ছে তোমার মেন এক্সামিনেশন। তো এই প্রিলিমিনারি যে টেস্টটা আছে, এই প্রিলিমিনারি টেস্ট হচ্ছে অবজেক্টিভ MCQ টাইপের হয়ে থাকে, যেটাকে আমরা স্ক্রিনিং টেস্ট বলে থাকি। এই প্রিলিমিনারি এক্সামিনেশনের মার্কস কিন্তু তোমাদের কাউন্ট করা হয় না, এটা একটা পাসিং মার্ক হিসেবে দেওয়া হয়, যে কারা কারা এলিজিবল একটা স্ক্রিন করে নেওয়া হয়, কারণ প্রচুর ক্যান্ডিডেট এই এক্সামের জন্য অ্যাপ্লাই করে। তো এই এত ক্যান্ডিডেটকে পুরো প্রসেস কিন্তু এই ক্যান্ডিডেটদেরকে নিয়ে যাওয়া হয় না, প্রথমে একটা প্রিলিমিনারি এক্সাম নিয়ে সেখানে যারা যারা কোয়ালিফাই করে সেই সমস্ত ক্যান্ডিডেটদেরই কিন্তু মেন এক্সাম এর জন্য ডাকা হয়। তো এবার মেন এক্সাম যেটা আছে, সেই মেন এক্সামে দুই ধরনের কোশ্চেন হয়, একটা অবজেক্টিভ MCQ টাইপ এবং একটা কনভেনশনাল টাইপ, অর্থাৎ তোমাদেরকে খাতায় অ্যান্সার লিখতে হয়। তো এই জায়গাতে আমাদের যে এক্সামিনেশন হওয়ার কথা আছে এটা জুন 2023 বা দেয়ার অ্যাবাউট হবে, অর্থাৎ জুন 2023-এর কোনো একটা ডেটে। ইন জেনারেলি আমরা রবিবার দিন এই এক্সামটা দেখি, দুপুর 12টা থেকে 2:30টার মধ্যে এক্সামটা হয়ে থাকে, যেটা বিগত আগের বছরগুলোতে হয়ে এসছে। তো এই জুন 2023-এ কখন এক্সাম হবে সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি কিন্তু জানিয়ে দেবে। এরপরে এখানে বলেছে
যে দার্জিলিং সেন্টার, একটা নতুন সেন্টার এখানে দার্জিলিং সদর, মিরিক এবং কার্শিয়াং থেকে যারা এখানে অ্যাপিয়ার হবে তারা দার্জিলিং সেন্টারে তারা এক্সামের জন্য অ্যাপিয়ার হতে পারবে। সিমিলারলি কালিম্পং থেকে যারা অ্যাপিয়ার হবে তারা কালিম্পং সেন্টারে কিন্তু অ্যাপিয়ার হতে পারবে। কিন্তু মেন এক্সাম যেটা হবে, মেন এক্সাম কিন্তু কলকাতাতেই হয় ইন জেনারেলি। আর পার্সোনালিটি টেস্ট যেটা হয় সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে ভবন আছে পাবলিক সার্ভিস কমিশন কলকাতাতে, সেই জায়গাতে কিন্তু তোমাদের ইন্টারভিউটা কন্ডাক্ট করা হবে। এরপরে এখানে গ্রুপিং অফ সার্ভিস বলা হয়েছে। এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে WBCS এক্সাম হয় সেখানে মেনলি 4টে গ্রুপ থাকে, গ্রুপ A, B, C, D। এই 4টে গ্রুপের এই এক্সামটা হয় WBCS। এবার আমি বলে রাখছি এই যে গ্রুপগুলো আছে, গ্রুপ এতে 6টি আমাদের পোস্ট থাকে, যেগুলি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, WBCS এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ইন দ্য ইন্টিগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস। তো এখানে প্রত্যেকের স্যালারি এবং ডিটেল সমস্ত কিছু দেওয়া আছে, যেটি আমি আরেকটি ভিডিওতে ডিটেলসে আলোচনা করব, এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করছি না। এরপর গ্রুপ বিতে একটি মাত্র পোস্ট থাকে, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। গ্রুপ সিতে থাকে 9টা পোস্ট, যেগুলো হচ্ছে সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশন হোম, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল কারেকশনাল হোম, জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার যেটা জয়েন্ট বিডিও হয়, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিসেস, ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিসেস, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, রেজিস্ট্রার, জয়েন্ট রেজিস্ট্রার, ওয়েস্ট বেঙ্গল স্টেট কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশন, অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার, চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস। এবং গ্রুপ ডিতে 3টে পোস্ট থাকে, যেটা হচ্ছে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, রিহ্যাবিলেশন অফিসার আন্ডার দ্য রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলেশন ডিপার্টমেন্ট। তো এই হচ্ছে আমাদের 4টে গ্রুপ। এবার কথা হচ্ছে যেটা ভ্যাকেন্সি, এই যে WBCS 2023 সেই ভ্যাকেন্সি সম্বন্ধে কি বলা হয়েছে। এটা পিএসসির খুবই একটা বাজে হ্যাবিট দেখা যাচ্ছে বিগত কয়েক বছর ধরে, যে কোনো এক্সামের যখন নোটিফিকেশন তারা ডিক্লেয়ার করছে তখন কোনোরূপ তারা ভ্যাকেন্সি দিচ্ছে না। বলা হচ্ছে এখনও পর্যন্ত তাদের কাছে ডিপার্টমেন্ট থেকে কোনো ভ্যাকেন্সি জমা পড়েনি। তো এখন এক্সাম আমরা কন্ডাক্ট করছি, যে ভ্যাকেন্সি আসবে সেই ভ্যাকেন্সি হিসেবে তারা কাট অফ মার্কস ঠিক করবে এবং সেই অনুপাতে তারা কিন্তু কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের ইন্টারভিউতে ডাকবে। এবার যদি কোনো ডিপার্টমেন্ট থেকে কোনো ভ্যাকেন্সি জমা না পড়ে তাহলে কিন্তু সেই ডিপার্টমেন্টের বা সেই গ্রুপের কোনো রকম রিক্রুটমেন্ট হবে না, যেটা খুবই যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য খুবই একটা বাজে ব্যাপার। কারণ তারা এত টাকা খরচা করে এত প্রিপারেশন নিয়ে তারা এক্সামটা দেয়, সেখানে যদি ভ্যাকেন্সিস খুব কম থাকে সেই ক্ষেত্রে চাকরি পাওয়াটা খুবই চাপ হয়ে যায়। সেই ক্ষেত্রে ক্যান্ডিডেটরা কিন্তু অন্য এক্সামের দিকে তারা কিন্তু মনোনিবেশ করতে পারে, যেখানে তাদের একটা চাকরির ব্যবস্থা হতে পারে। তো যাই হোক, আমরা এখানে যখন ভ্যাকেন্সি পরে জানানো হবে বলেছে, তো এখন আমাদের কাছে কিছু করার নেই, আমাদেরকে প্রত্যেকেই ফর্মটা ফিল আপ করতে হবে। এরপরে রিজার্ভেশন, নর্মালি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে রিজার্ভেশন পলিসি আছে সেই রিজার্ভেশন হিসেবে এই এক্সামের জন্য সেই রিজার্ভেশন কিন্তু কারেসপন্ডিং সেই হিসেবেই কিন্তু এখানে দেওয়া হয়েছে। তাই তোমরা এই পিডিএফটা তোমরা দেখে নিতে পারো যে রিজার্ভেশন কী ক্ষেত্রে আছে। এসসি, এসটি, ওবিসি, আমাদের যে পিডাব্লিউ ক্যান্ডিডেট থাকে এবং কিছু স্পোর্টস কোটার জন্য ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে। এরপরে কোয়ালিফিকেশন, এই এক্সামে অ্যাপিয়ার হওয়ার জন্য প্রত্যেক ক্যান্ডিডেটকে একটা ডিগ্রি অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি একটা কিন্তু কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে নিতে হবে। এই রেকগনাইজড ইউনিভার্সিটিটা এআইসিটি হতে পারে, ইউজিসি হতে পারে বা আদার্স কোনো গ্র্যান্টেড ইউনিভার্সিটি যেটা ভ্যালিড ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির কোনো ব্যাচেলার্স ডিগ্রি যদি থাকে তাহলেই কিন্তু তারা এই এক্সামের জন্য অ্যাপ্লাই করতে পারে। এরপর সেকেন্ড বলছে অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, প্রত্যেককে বাংলা বলতে, লিখতে এবং পড়তে জানতে হবে। কিন্তু যারা নেপালি, যাদের মাদার টাং নেপালি, তাদের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয়। এরপর এখানে এজ আসছি। নর্মালি ব্রড সেন্সে যদি বলা হয় তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি 21 বছর থেকে 36 বছর বয়স পর্যন্ত কিন্তু এই এক্সামটা WBCS এক্সামটা কিন্তু দেওয়া যায়। কিন্তু এই ক্ষেত্রে যে এজের যে ভ্যারিয়েশনটা আছে সেই ভ্যারিয়েশনটা গ্রুপ বি এর জন্য কিন্তু 21 না হয়ে এটা 20 বছর থেকে 36 বছর পর্যন্ত কিন্তু ধরা হয়। এই জায়গাতে যারা ক্রুশিয়াল ডেটে আছে অর্থাৎ যাদের 21 এখনও হয়নি
বা 20 এখনও হয়নি বা 36+ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এখানে কিন্তু ডেট দেওয়া আছে, যেরকম বলা আছে বর্ন নট আর্লিয়ার দ্যান 2 জানুয়ারি 1987, অর্থাৎ 2 জানুয়ারি 1987 আগে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু এলিজিবল নয়। আর যারা 1 জানুয়ারি 2002 পরে জন্মগ্রহণ করেছে তারা কিন্তু এলিজিবল নয়, অর্থাৎ 2001 সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে সেখান থেকে 2 জানুয়ারি 1987 পর যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু এলিজিবল। সিমিলারলি গ্রুপ বি এর ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা একটু আলাদা, যেটা 2 জানুয়ারি 1987 সেটা কিন্তু ঠিকই আছে, কিন্তু এই জায়গাতে যেহেতু 20 বছর তাই এটা 1 জানুয়ারি 2003 থেকে এটা কিন্তু ধরা হচ্ছে। তো এই যে ক্রুশিয়াল ডেট যারা আছে তারা কিন্তু এইভাবে তোমরা দেখে নিতে পারো, এর বাইরে যদি কারো এজ থাকে সেই ক্ষেত্রে কিন্তু তারা এলিজিবল হবে না। এই জায়গাতে তোমাদের যে এজ ক্যালকুলেশন করা হয়, অনেকের ক্ষেত্রে কি হয়, অনেকের ক্ষেত্রে অ্যাকচুয়াল এজ এবং বিভিন্ন ডকুমেন্টে যে সমস্ত এজ থাকে বা বার্থ সার্টিফিকেটে যে এজ থাকে সেটা কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে। এই জায়গাতে WBCS কিন্তু খুব ভালোভাবে বলে দিয়েছে এজ অ্যাজ রেকর্ডেড অনলি ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড। এখানে তোমার বার্থ সার্টিফিকেটেও যদি কোনো রকম কোনো কিছু ডেট থাকে সেটাও কিন্তু গ্র্যান্ট করা হবে না। এখানে একদম যে প্রায়র ডকুমেন্ট হিসেবে যেটাকে গ্র্যান্ট করা হবে সেটা হচ্ছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটকেই কিন্তু গ্র্যান্ট করা হবে। ওই মাধ্যমিক সার্টিফিকেটে তোমার যে ডেট অফ বার্থ লেখা থাকবে ওটাই কিন্তু ভ্যালিড ডেট অফ বার্থ হিসেবে কাউন্ট করা হবে, অন্য কোনো ডকুমেন্টসের ডেট অফ বার্থকে কিন্তু নেওয়া হবে না। এরপরে রিল্যাক্সেশন ইন এজ লিমিট কিছু কিছু ক্ষেত্রে দেওয়া আছে, যেরকম SC STদের ক্ষেত্রে 5 ইয়ার্স কিন্তু রিল্যাক্সেশন আছে, এবং যারা OBC নন ক্রিমি লেয়ার তাদের ক্ষেত্রে 3 ইয়ার্স আছে। এছাড়া যারা PWD ক্যান্ডিডেট অর্থাৎ পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটিস তাদের ক্ষেত্রে কিন্তু এই এজ লিমিটটা আপ টু 45 ইয়ার্স পর্যন্ত কিন্তু রাখা আছে। এরপর কিছু কিছু স্পেশাল কন্ডিশন আছে, সেই স্পেশাল কন্ডিশনগুলো যেরকম গ্রুপ বি যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস যেটা আছে সেই পুলিশ সার্ভিসের ক্ষেত্রে কিন্তু হাইট, ওয়েট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কিন্তু আছে। এই জায়গাতে আমি বলে রাখি যাদের হাইট 1.65 মিটারের থেকে কম ছেলেদের ক্ষেত্রে তারা কিন্তু গ্রুপ বি পোস্টের জন্য এলিজিবল নয়, অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চির যদি কম থাকে, 5 ফুট 4 ইঞ্চি থেকে কম থাকে তাহলে কিন্তু মেল ক্যান্ডিডেটরা এটাতে অ্যাপ্লাই করতে পারবে না। আর ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যদি সেটা 4 ফুট 9 ইঞ্চির ক্ষেত্রে 4 ফুট 9 ইঞ্চির কম থাকে তাহলেও কিন্তু তারা এই গ্রুপ বি পোস্টের জন্য এলিজিবল নয়। তো এই যে গ্রুপ বি পোস্ট, এই গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে কিছু কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলোও কিন্তু তোমরা যারা কন্ডিশনগুলো ফুলফিল করবে তারাই কিন্তু গ্রুপ বি পোস্টের জন্য এলিজিবল। এই জায়গাতেও কিছু কিছু ছাড় দেওয়া আছে গোর্খা, গাড়োয়ালিস, আসামিস এবং ট্রাইবালদের জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু হাইটের কিছু কিছু রিল্যাক্সেশন আছে। এরপর অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসারের এই পোস্টের জন্য, এগুলো মেনলি খুবই রিমোট এরিয়াতে এই পোস্টিংগুলো করা হয়, যেখানে তোমাদেরকে বিভিন্ন গ্রামে গঞ্জে তোমাদেরকে যেতে হবে এবং সেখানে সাইকেলই একমাত্র তোমাদের ভরসা হতে পারে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস এই যে জবটি আছে এই জবের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ব্লাইন্ড, ডিফ, ডাম এই সমস্ত জায়গাতে কিন্তু তাদেরকে পড়াতে হয় বা তাদের সাথে ইন্টারাকশন করতে হয়। তো এই জায়গাতে তোমার যদি স্পেশাল কোনো ডিপ্লোমা বা আদার কোনো সার্টিফিকেট থাকে যে ব্লাইন্ড, ডিফ এবং ডামদেরকে ট্রেনিং দিতে পারো, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই জবের জন্য অ্যাপিয়ার হতে পারবে বা এই জবের জন্য তোমরা কিন্তু সিলেক্ট হতে পারবে। যদি না হয়ে থাকে তাহলে তোমাদেরকে ইন সার্ভিস সেই সার্টিফিকেট কোর্সটা কিন্তু করে নিতে হবে, যাতে করে তুমি ওই পোস্টের জন্য নিজেকে একজন কম্পিটেন্ট পার্সন হিসেবে তুমি ডিক্লেয়ার করতে পারো। এরপর ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস, এই জায়গাতে কিন্তু বাংলাতে যে সমস্ত কথাগুলো থাকে এই সমস্ত রেভিনিউ সার্ভিসের সাথে রিলেটেড, সেগুলো কিন্তু পড়তে, জানতে, বুঝতে, বলতে সমস্ত কিছু তোমাদেরকে জানতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমরা এই পোস্টের জন্য চাকরি পাবে না, এবং যদি চাকরি পাও তাহলে কিন্তু ইন সার্ভিস তোমাদেরকে সেগুলো শিখে নিতে হবে। এরপরে বলা আছে চয়েস অফ গ্রুপ সার্ভিস অ্যান্ড অ্যালটমেন্ট। এখানে একটাই অ্যাপ্লিকেশন তোমাদেরকে করতে হবে, সেই একটা অ্যাপ্লিকেশনের মধ্যেই তোমাদেরকে ABCD 4টে গ্রুপের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো একটা অ্যাপ্লিকেশনে, যদি তোমাদের সমস্ত কিছু কোয়ালিফিকেশান এবং কন্ডিশন তোমাদের যদি ম্যাচ করে। যদি কারো ক্ষেত্রে কোনো কিছু ম্যাচ না করে তাহলে সে কিন্তু সেই গ্রুপটা অ্যাপ্লাই করবে না, বাকি গ্রুপগুলো অ্যাপ্লাই করবে। তো মেনলি যে পয়েন্টটাতে প্রবলেম হয় সেটা হয় গ্রুপ বি পোস্টের জন্য। এখানে যেহেতু হাইটের একটা ম্যাটার আছে, তাই হাইটে সবাই হয়তো এইটা ম্যাচ করতে পারে না, তাই
গ্রুপ এ বি সি ডির ক্ষেত্রে অনেকেই হয়তো বি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু গ্রুপ এ সি ডির জন্য ম্যাক্সিমামরাই কিন্তু এলিজিবল হয়ে থাকে। এরপর যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে মোড অফ অ্যাপ্লিকেশন, আমি আগেই বলেছি অনলাইনেই তোমাদেরকে ফিল আপ করতে হবে। আদার রিকোয়ারমেন্টসে সেরকম বিশেষ কিছু নেই। ইন্ডিয়ার যে কোনো মানুষই যাদের এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে তারা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গল স্টেটের বাইরে থেকে অ্যাপ্লাই করবে তাদের যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে তাদের সেই কাস্টকে কিন্তু কাউন্ট করা হবে না, তাদেরকে আনরিজার্ভ বা জেনারেল ক্যান্ডিডেট হিসেবেই কিন্তু কাউন্ট করা হবে। এরপর চলে আসি এক্সাম ফিজের ব্যাপারে। এক্সাম ফিস এখানে WBCS রেখেছে 210 টাকা এক্সাম ফিস, তার সাথে একটা সার্ভিস চার্জ রেখেছে মিনিমাম 1% থেকে, সেই সার্ভিস চার্জটা 5 টাকা মিনিমাম চার্জ রেখেছে, অর্থাৎ 210 টাকা প্লাস 5 টাকা সার্ভিস চার্জ, অর্থাৎ 215 টাকা কিন্তু তোমাদেরকে এই এক্সামের ফর্ম ফিল আপের জন্য কিন্তু পে করতে হবে। আর যারা অফলাইনে চালান দিয়ে তারা পেমেন্ট করতে চায় ব্যাংক চালানের থ্রু, তাদেরকে কিন্তু এই সার্ভিস চার্জটা 20 টাকা দিতে হবে, অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু 230 টাকা সার্ভিস চার্জ। তো আমি এখানে প্রত্যেককেই বলবো তোমরা কিন্তু অনলাইনেই প্রত্যেকে ফিল আপ করো, এতে কিন্তু তোমাদের প্রবলেম এবং সময় অনেকটাই কিন্তু বেঁচে যাবে। তো কিভাবে তোমাদের এই সমস্ত কিছু অ্যাপ্লিকেশন এবং ফিস পেমেন্ট হবে সেটা যখন অ্যাপ্লিকেশন প্রসেস চালু হবে আমি একটা আলাদা ভিডিও তোমাদের জন্য দিয়ে দেবো। এরপরে এখানে সার্টিফিকেটের যে ব্যাপার আছে, সেই সার্টিফিকেটের ক্ষেত্রে SC ST OBC বা PWBD যে সার্টিফিকেট, সে সমস্ত সার্টিফিকেট কিন্তু কম্পিটেন্ট অথরিটি যারা আছে তাদেরকে দিয়ে সেই সার্টিফিকেটগুলি করাতে হবে, এবং এই সার্টিফিকেটের ক্ষেত্রে প্রত্যেকটি সার্টিফিকেট কিন্তু নতুন হতে হবে, অনেক বছরের পুরনো সার্টিফিকেট কিন্তু অ্যালাউ করা হবে না। তো এই সার্টিফিকেট এবং যে সমস্ত কিছু এখানে কন্ডিশনগুলো আছে, এই কন্ডিশন নিয়ে আমি একটি স্পেশাল ভিডিও তোমাদেরকে দেবো, যাতে করে যাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল তারাই শুধু ওই ভিডিওটা দেখে সম্পূর্ণরূপে নলেজ নিতে পারো। এরপর বলা হয়েছে এই ফর্মটি ফিল আপ করার সময় তোমাদেরকে একটি আই কার্ডের ডিটেলস দিতে বলবে। সেই আই কার্ডগুলি হচ্ছে পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডেন্টিটি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা অ্যানি আদার আইডি কার্ড যেটা স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু করেছে। এই আইডি কার্ডের নাম্বার তোমরা কিন্তু ফর্ম ফিল আপের সময় দেবে, এবং এই আইডি কার্ডটি কিন্তু তোমাদেরকে অরিজিনাল আইডি কার্ডটি কিন্তু তোমাদেরকে এক্সামের সময় এক্সাম সেন্টার হলে কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে, আদারওয়াইজ তোমাদেরকে কিন্তু এক্সাম দিতে অ্যালাউ নাও করা যেতে পারে। এরপর চলে আসছে পেনাল্টি। যদি কেউ ওএমআর সিট বা অ্যান্সার স্ক্রিপ্টে যদি কোনো রকম নিজের আইডেন্টিটি বলে দেয়, হয় সেখানে তারা কেউ রোল নাম্বার বা নিজের নাম বা কোনো আইডেন্টিফিকেশন মার্ক দিয়ে যদি সে নিজের ক্যান্ডিডেচারকে ডিসক্লোজ করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 10% অফ ফুল মার্কস, সে যত মার্কস পাবে তার থেকে 10% মার্কস কিন্তু ডিডাক্ট করে নেওয়া হবে। তাই কেউ এই ধরনের কোনো রকম যেগুলো এক্সামে করা উচিত নয় সেই সমস্ত কাজ কেউ কিন্তু করবে না, যাতে করে তোমার নাম্বার কিন্তু মাইনাস হয়ে যায়। এরপরে ডিডাকশন অফ মার্কস, প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য মার্কস থাকে এবং যারা ভুল উত্তর দেয় তাদের জন্য কিছু মার্কস ডিডাক্ট করা হয়। সেই মার্কসটা কত হয় সেটা প্রত্যেকটা যে কোশ্চেন পেপার থাকবে সেই কোশ্চেন পেপার বুকলেটের ওপরে ক্লিয়ারলি লিখে দেওয়া থাকবে। সেটা কিন্তু তোমরা তোমাদের যে এক্সাম যখন হবে তখন কিন্তু সেটা দেখে তোমরা কিন্তু কারেকশন করে নিও যে কত মার্কস তোমাদের কিন্তু ডিডাক্ট হবে। সেটা 1/3 হতে পারে অথবা 1/4 হতে পারে। ল্যাঙ্গুয়েজ অফ দ্য এক্সামিনেশনের ল্যাঙ্গুয়েজ এখানে বলা হচ্ছে ইংলিশ এবং বাংলা দুটো ল্যাঙ্গুয়েজে এক্সাম হয়, কিন্তু যেগুলো ল্যাঙ্গুয়েজ পেপার অর্থাৎ বেঙ্গলি বা ইংলিশ সেটাতে কিন্তু ওই ল্যাঙ্গুয়েজেই এক্সাম হয়, অর্থাৎ ইংলিশ পেপারে শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজেই কোশ্চেন করা হবে, বেঙ্গলি পেপারে শুধুমাত্র বেঙ্গলিতেই কোশ্চেন করা হবে, কিন্তু বাকি আদার্স যে সমস্ত সাবজেক্টগুলো আছে যেরকম হিস্ট্রি বা এই সমস্ত সাবজেক্টগুলো এগুলোতে কিন্তু বেঙ্গলি এবং ইংলিশ দুটোতেই কিন্তু তোমরা কোশ্চেন পেপার পাবে। এরপর মডেল অ্যান্সার এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পর WBCS WBPSC তার ওয়েবসাইটে মডেল অ্যান্সার কিন্তু একটা দেবে MCQর জন্য। সেই মডেল অ্যান্সারের মধ্যে কোনো যদি অবজেকশন থাকে সেই অবজেকশন কিন্তু রেজ করা যায় একটা স্টিপুলেটেড টাইমের মধ্যে, যেটা আমরা এই PSCর ওয়েবসাইটে কিন্তু আমরা পেয়ে যাব। এরপরে কথা হচ্ছে কোথায় কোথায় আমরা প্রিলিমিনারি এক্সামটা দিতে পারবো। এখানে বিভিন্ন রকম সেন্টার দেওয়া আছে, যেরকম কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, চুঁচুড়া, বারডোয়ান, দুর্গাপুর, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সিউড়ি, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং, এই সমস্ত জায়গাতে প্রিলিমিনারি এক্সামের সেন্টার বসবে। তাই এক্সাম ফর্ম ফিল আপ করার সময় তোমাদের নিয়ারেস্ট যে
বা তোমার নিয়ারেস্ট হতে পারে, বা তুমি এখন যে জায়গাতে তুমি এখন বিলং করছো সেই জায়গার নিয়ারেস্ট যে জায়গা আছে সেই জায়গা কিন্তু তুমি চয়েস করতে দিতে পারো। কিন্তু এর মানে এটাই নয় যে তোমাকে ওই জায়গাতেই তোমার সেন্টার পড়বে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে 99% ক্ষেত্রে সেটাই হয়ে থাকে। কিন্তু অনেক সময় এটা হয়ে থাকে যে কয়েকটা ক্যান্ডিডেটের জন্য একটা সেন্টার তো বানানো যায় না, তাই কাউন্সিল কিন্তু তোমার অ্যাড্রেস দেখে তোমার নিয়ারেস্ট যে লোকেশন সেই লোকেশনে কিন্তু তোমাকে রিলোকেট করতে পারে তোমার এক্সাম, প্রিলিমিনারি এক্সামের জন্য, সেটা কিন্তু কাউন্সিল এখানেই বলে দিয়েছে। তো সেটা তোমরা খেয়াল রেখো, তোমরা অবশ্যই তোমাদের নিয়ারেস্ট লোকেশনে কিন্তু চুজ করে রেখো। এরপরে এইখানে কিছু কশন দেওয়া আছে যেগুলো খুবই নেগলিজিবল কশনস, এর মধ্যে সেই রকম বিশেষ কিছু নেই যেটা তোমাদের এই এক্সামে অ্যাপিয়ার হওয়ার জন্য তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট। এরপর এখানে মেডিকেল এক্সামিনেশন হবে, সেটা পরে তোমাদেরকে জানানো হবে এক্সাম কমপ্লিট করার পর। যদি কেউ ক্যানভাস করে, যদি কেউ রেফারেন্স নিজের নিয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার ক্যান্ডিডেচার কিন্তু সম্পূর্ণরূপে ডিবার্ড করে দেওয়া হবে। রেজাল্ট অফ এক্সামিনেশন জানানো হবে, কোন মুহূর্তে রেজাল্ট আসবে, তারপরে কি স্টেপ হবে, এগুলো সমস্ত কিছু কিন্তু এই WBCS এর পিসি, আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু টাইম টু টাইম জানিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে আমাদের যে টোটাল WBCS অ্যাডভার্টাইজমেন্ট, সেই WBCS 2023-এর অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস। 28শে ফেব্রুয়ারি যখনই আমাদের কাছে কোনো ডিটেলস আসবে যে কীভাবে ফর্ম ফিল আপের লিঙ্ক যখন দেওয়া হবে, আমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ডিটেলস ফর্ম ফিল আপ করিয়ে, একটা ডেমো ফর্ম ফিল আপ করিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো, যাতে করে তোমরা কোনো রকম ভুল ভ্রান্তি না করে থাকো এবং তোমাদের যে ক্যান্ডিডেচার বা অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যায়। এরপরে আরেকটা নোটিশ এসছে, যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশনের স্কিম এবং সিলেবাস নিয়ে। তো এটার জন্য আমি একটা আলাদা ভিডিও বানাবো, তোমরা কিভাবে প্রিপারেশন নেবে, প্রিপারেশন স্ট্র্যাটেজি কী হওয়া উচিত, কোন সাবজেক্টের ওপর জোর দেবে, কোন বই তোমরা পড়বে, অনলাইনে কোন অ্যাপের ওপর ভরসা করবে, তো এই নিয়ে ডিটেলস একটা ভিডিও বানাবো। আর এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের যারা বন্ধুবান্ধব আছে যারা এই এক্সামের জন্য ইন্টারেস্টেড বা যে কোনো জবের জন্য ইন্টারেস্টেড, গভর্নমেন্ট জবের জন্য ইন্টারেস্টেড, তাদেরকে শেয়ার করো, কারণ এই চ্যানেলে আমি একের পর এক বিভিন্ন গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিয়ে আমি ভিডিও আনতে থাকবো। সঙ্গে থাকো, দেখতে থাকো।